হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপার প্রাইমারির দ্বিতীয় ক্লাসে বৃদ্ধির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো এর আগের দিন আমরা সাইকোলজি সম্পর্কে আলোচনা করেছিলাম। এবারে সরাসরি টপিকে চলে যাচ্ছি। তো যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করো। তো শুরু করছি আজকের আপার প্রাইমারির যে দ্বিতীয় ক্লাস, সেখানে আমরা বৃদ্ধির বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ সম্পর্কে আলোচনা করব। তো এখানে বৃদ্ধি বলতে আমরা সাধারণত একটা শিক্ষার্থীর দৈহিক দিকের সঙ্গে সম্পর্কিত বিষয়কে আমরা বুঝে থাকি, বা দৈহিক আকার আয়তনের যে পরিবর্তন বা উন্নতি সাধন, তাকে আমরা বৃদ্ধি বলি। এটা হচ্ছে সাধারণ আইডিয়া বা সাধারণ ধারণা অনুযায়ী আমরা এটা বলতে পারি। এবারে এর যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো দেখলে আমরা বৃদ্ধি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবো। তো এখানে যে প্রথম যে বৈশিষ্ট্য বলছে সেটা হলো বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। তাহলে এখানে কি বলছে? বৃদ্ধি অর্থাৎ একটা ব্যক্তির বৃদ্ধি তার বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। অর্থাৎ ধরে নেওয়া যাক কেউ বংশগতি বা জিনগতভাবে কেউ একটু লম্বা, আবার সে যদি পরিবেশের মিথস্ক্রিয়া বলতে সে যদি পরিবেশের সঙ্গে এমন পরিবেশে সে বড় হচ্ছে যেখানে সে অটোমেটিকভাবে শরীরচর্চা করতে পারে, বা সে যদি শরীরচর্চা করে, তাহলে দেখা যাবে যে তার বৃদ্ধিটা আরেকটু বেশি পরিমাণে হয়েছে। তার কারণ হলো একদিকে সে বংশধারা বা জিনগত তার একটা প্রভাব আছে, আবার সে পরিবেশের মধ্যে এমন পরিবেশে বড় হয়েছে বা সে শরীরচর্চা করে সে আরেকটু তার বৃদ্ধি ঘটেছে। তো এই দুটোর মিলিত রূপ একটা প্রকাশ পায় এই বৃদ্ধির মধ্যে। আবার দেখা যায় যে সে শরীরচর্চা করেনি কিন্তু সে জিনগতভাবে লম্বা। আবার অনেক সময় দেখা যায় যে শরীরচর্চা সে করেছে কিন্তু জিনগতভাবে তাদের সবাই হচ্ছে বেটে, কিন্তু সে শরীরচর্চা করে বা পরিবেশের প্রভাবে সে কিন্তু লম্বা চওড়া হয়েছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বৈপরীত্য আমরা দেখতে পাই। তো সেই জন্য আমরা বলতে পারি যে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে। দ্বিতীয়ত কি বলছে? বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন মানে এখানে যেটা বলা হয়েছে যে একেবারে জন্মের পর প্রথম 2 থেকে 2.5 বছর বয়স, সেখানে বৃদ্ধির হার একটু বেশি। আবার ঠিক শৈশবের পরে যখন বাল্যকালে যাচ্ছে একটা শিশু, তখন তার বৃদ্ধির হার আবার তুলনামূলকভাবে কমে যায়, আবার কৈশোরকালে গিয়ে বেড়ে যায়, আবার প্রাপ্তবয়স্কতে কমে যায়। তো এই যে বিভিন্ন বয়স, শৈশবকালে একটা স্টেজ, সেই স্টেজে বৃদ্ধির হার বেশি, আবার বাল্যকালে কম, কৈশোরে বেশি এবং প্রাপ্তবয়স্কে কম। এইটা এখানে বলা হচ্ছে যে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। তবে এটা সবার ক্ষেত্রে কিন্তু সমস্ত জায়গায় যে কোনো দেশের যে কোনো মানে জায়গার মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা সেম হয়। শৈশবে সবারই বৃদ্ধির হার বেশি থাকে। এই জন্যই বলা হয় যে শৈশবে ছেলেমেয়েদের ভালো খাবার দাবার খেতে দিতে। তার কারণ সেই সময় তাদের বৃদ্ধির হার বেশি এবং সে যদি পুষ্টি খুব ভালোভাবে তার শরীরে যায় বা পুষ্টি সে পায়, তাহলে অটোমেটিকভাবে সেটা আরও বেশি হারে বৃদ্ধি ঘটবে। তারপর আবার কৈশোরে গিয়ে অটোমেটিক শরীরের বিভিন্ন পরিবর্তন বা
দেখা যায় যে বাল্যকালের থেকে কৈশোরে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে অটোমেটিক্যালি খাওয়ার একটা চাহিদা বেড়ে যায়। এর ফলে কি হচ্ছে, তাদের বৃদ্ধির হার অটোমেটিক্যালি আবার বেড়ে যায়। তো এই যে ব্যাপারটা, এটা সমস্ত জায়গার সমস্ত মানুষের ক্ষেত্রেই এই ব্যাপারটা ঘটে থাকে, এটাই এখানে বলা হয়েছে। তারপর বলছে বৃদ্ধি ও অনুশীলন, অর্থাৎ অনুশীলনের দ্বারা বৃদ্ধিকে আমরা ত্বরান্বিত বা বাড়িয়ে দিতে পারি। তার মানে এই যে একটু আগে বললাম যে অনুশীলনের মাধ্যমে হয়তো কোনো ব্যক্তি বেঁটেঘাটো ছিল, কিন্তু সে প্রচণ্ড অনুশীলন করেছে, কন্টিনিউ শরীরচর্চা করে 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 দেখা যায় যে সে অটোমেটিক তার হাইটটা বেড়ে গেছে। এই যে ব্যাপারটা, এটাকেই বলছে বৃদ্ধি ও অনুশীলন, অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের প্রভাব লক্ষ্য করা যায়, সেটাই এখানে বলা হয়েছে। তারপরে চতুর্থত বলছে শিশুর মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য, তার মানে একই বয়সে সমস্ত শিশুর বৃদ্ধি যে একই হবে তা কিন্তু নয়। বিভিন্ন শিশুর আলাদা আলাদা। আমি একটু আগেই বললাম যে শৈশবে বেশি বৃদ্ধি হয়, বাল্যকালে কমে যায়, বৃদ্ধির হার কম। আবার বয়স এই প্রাপ্তবয়স্ক কৈশোরকালে হচ্ছে বেশি এবং প্রাপ্তবয়স্কে কম। এটা সমস্ত জায়গার শিশুদের ক্ষেত্রে একই, যে কোনো দেশের যে কোনো শিশুদের ক্ষেত্রে। কিন্তু প্রত্যেক শিশুর মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য। তার মানে আমি 10 বছর বয়সে যে যতটা বেড়েছি, তার মানে এই নয় যে আমার পাশে কেউ একজন শিশু সেও 10 বছরে একই পরিমাণ বেড়েছে। সে কম বাড়তে পারে, বেশি বাড়তে পারে। তো এটাই এখানে বলা হচ্ছে যে শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য, একই বয়সে বৃদ্ধির হারের পার্থক্য ঘটবে, কম বেশি হবে। সবাই সমান হারে হবে না, সবাই সমানভাবে হবে না। তারপরেরটা কি বলছে, ব্যক্তিভেদে বৃদ্ধির সমহার সাধারণভাবে বজায় থাকে। তো এখানে আবার কি বলছে যে ব্যক্তিভেদে বৃদ্ধির সমহার সাধারণভাবে বজায় থাকে। এই যে একটু আগে যে ব্যাপারটা বললাম যে শৈশবে বেশি, বাল্যকালে কম, আবার কৈশোরে বেশি, প্রাপ্তবয়স্কে কম, এই যে ব্যাপারটা, এটা বলছে ব্যক্তিভেদে, ব্যক্তিতে ব্যক্তিতে এই ব্যাপারটা কিন্তু সমান হারে বজায় থাকে। মানে কি, ওই শৈশবে সবার ক্ষেত্রেই বেশি হবে, বাল্যকালে সবার ক্ষেত্রেই কম হবে, কৈশোরে সবার বেশি হবে, আবার প্রাপ্তবয়স্কে কমে যাবে। কিন্তু এই যে শৈশবে সবার বেশি হবে, তার মানে এই নয় যে সবার একই হবে বৃদ্ধির হার, বেশি হবে। সেটা কার তুলনায় বেশি হবে? বাল্যকালের তুলনায় তুলনামূলক বৃদ্ধির হারটা বেশি, এবং এইটা ব্যক্তিভেদে বলছে সমহার বজায় থাকে। এবং এখানে আরেকটা বিষয়, যে এখানে কি বলছে, যে শিশুর বৃদ্ধি ক্ষেত্রে অন্যান্যদের থেকে এগিয়ে, সে সারা জীবন এগিয়ে থাকে। মানে ছোটবেলায় দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, ছোটবেলায় দেখা যায় যে একটা শিশু লম্বা, অনেকটা লম্বা হয়েছে, সে কিন্তু এই নয় যে সে বেটে হয়ে থাকবে, পরে অনেকটা কমে যাবে, সে কিন্তু ওই লম্বা চওড়াই হয়ে থাকবে বা লম্বাই হতে থাকবে। বা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে একটা শিশু ছোটোবেলায় হচ্ছে সে বেটে খাটো, বাল্যকালেও বেটে খাটো, ও শৈশবেও বেটে খাটো, সে কিন্তু এই নয় যে একটা স্টেজে গিয়ে বা কৈশোরকালে প্রাপ্তবয়স্কতে গিয়ে অনেকটা লম্বা হয়ে যাবে, সে বেটে খাটোই থাকবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে। এবারে তুলনামূলক বৈপরীত্য কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা এই যে জিনিসগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু একেবারে এই নয় যে 100 জনের 100 জন, 100 জনের মানে 100 জনকেই যদি আমি পরীক্ষা করি তাহলে সেম রেজাল্ট হবে, একাত্রা আলাদা হতে পারে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাপারটা বা এই ঘটনাটা লক্ষ্য করা যায়। তারপরে কি বলছে, একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক। অর্থাৎ বৃদ্ধি, আমরা জানি বৃদ্ধি এবং বিকাশ যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে বিকাশ কিন্তু সারা জীবন, কিন্তু বৃদ্ধি সারা জীবন নয়, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। যেমন হচ্ছে, যদি দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে বৃদ্ধি সাধারণত 21, 23, কেউ কেউ 21 বলেছে, কেউ কেউ 23 বছর বয়স পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে কেউ বলেছে 18, কেউ বলেছে 21। এই যে
ব্যাপারটা এটাই এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বৃদ্ধি ঘটে থাকে এবং এটা নিরবিচ্ছিন্ন ধারাবাহিক একটা প্রক্রিয়া। নিরবিচ্ছিন্ন ধারাবাহিক মানে এই নয় যে তোমার কোনো স্টেজে গিয়ে বৃদ্ধি একেবারে থেমে গেছে, মানে তুমি কোনো স্টেজে গিয়ে বা কোনো বয়সে গিয়ে একেবারে বৃদ্ধি হয়নি, এরকম কিন্তু হবে না। কম বেশি হবে, কম বেশি সব স্টেজেই, শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক সমস্ত স্টেজেই কিন্তু তোমার কম বেশি বৃদ্ধি ঘটতে থাকবে এবং ওই ছেলেদের ক্ষেত্রে একটা বয়স, মেয়েদের ক্ষেত্রে একটা বয়সে গিয়ে বৃদ্ধির যে ব্যাপারটা সেটা থেমে যাবে, আর কিন্তু বাড়বে না। কিন্তু এই যতদিন এই যে বয়স পর্যন্ত, এই ছেলেদের ক্ষেত্রে 21 বা 23, মেয়েদের ক্ষেত্রে 18 বা 18, 19 বা 21, এই বয়স পর্যন্ত কিন্তু বৃদ্ধির হারটা চলতে থাকবে বা বৃদ্ধি নিরবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা কিন্তু কখনো এই নয় যে কোনো স্টেজে গিয়ে থেমে গেছে আবার শুরু হয়ে গেছে, এরকম কিন্তু হবে না। এই ব্যাপারটাই এখানে বলা হয়েছে যে একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক। তো এই মোটামুটি বৃদ্ধির বৈশিষ্ট্য। তো এর পরের দিন আমরা বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য যখন আমরা দেখব, তাহলে বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা আমাদের মধ্যে তৈরি হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।